ভোকাল আর্ট ম্যানিয়া তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় অলৌকিক ঘটনাকে প্রশ্রয় দেয় না, নিতান্তই শ্রোতাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এগুলির আখ্যান করা হচ্ছে। ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের দ্বাদশ গল্পে আপনাদের স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। অর্থ বা প্রতিপত্তির লোভ সমাজের ঠিক যতটা ক্ষতি করে, ক্ষমতার লোভ করে তার থেকে চতুর্গুণ বেশি। মাঝে মাঝে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে সে এই লোভের ফাঁদে পা দিয়ে বলি দেয় নিজের আপনজনদেরও। আজ আপনাদের জন্য রয়েছে প্রিয়াঙ্কা অধিকারীর কলমে এমনই এক ভয়াবহ গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, অতৃপ্ত কুসুমপুর। প্রিয়াঙ্কা অধিকারী, তার জন্ম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। ছোটবেলা থেকেই ছিল বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল সাহিত্যিকদের লেখা গল্প উপন্যাস পড়ার নেশা। গ্রাম বাংলার পরিবেশ এবং বই তাকে কলম ধরার অনুপ্রেরণা যোগায়। লেখক ও অনুবাদক রূপে কাজ করেছেন বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সঙ্গে, যেমন গল্প টেবিল, রাতের বৈঠকখানা, 221B হ্যারিসন রোড ইত্যাদি। তার কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী হল রাতের বিভীষিকা এবং ডাকিনীর কবলে। ইতিপূর্বে লেখিকার একটি গল্প অশরীরী প্রেম আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাত্রী। শুরু হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারীর কলমে অতৃপ্ত কুসুমপুর। বেশ কয়েকদিন ধরেই মামার বাড়ি কুসুমপুরের কথা বড্ড মনে পড়ছিল অশোকের। প্রেসিডেন্সি কলেজের ছাত্র অশোক। কলেজের চাপে এই 2 বছর সেভাবে কুসুমপুর যাওয়াই হয়নি তার। শৈশবে কতই না দুরন্তপনা করেছে এসে তার বড় ও ছোট মামার সঙ্গে। ঝড় বৃষ্টি রাতে আম কুড়ানো থেকে শুরু করে গাঁয়ের তাগড়াই পালোয়ান যদু সরকেলের বাড়ির বাগান থেকে কাঁঠাল চুরি করা কতই না স্মৃতি রয়েছে মামার বাড়ি ও তার মানুষজনদের ঘিরে। মনে হয় এই তো যেন গতকালই হয়েছে সব। মাত্র 2 বছর আগেও পুজো উপলক্ষে কুসুমপুর গিয়েছিল সে। তারপর কলেজের চাপে এক প্রকার কুসুমপুরের কথা সাময়িকভাবে ভুলেই গিয়েছিল। আজ অনেক দিন পর সোনালি দিনগুলোর সেই স্মৃতি স্মরণ হতেই মনটা কেমন বিমর্ষ হয়ে গেল অশোকের। বাড়ি ফিরতেই তার মা বলল, বাবা অশোক, শোন একবার। কি হয়েছে মা? প্রশ্ন করে সে। তোর দিদিমার চিঠি এসেছে কুসুমপুর থেকে। ওয়াও, দিদিমার চিঠি? সোল্লাসে বলে ওঠে অশোক। দিদিমার চিঠিটা হাতে আসতেই আনন্দে মনটা উৎফুল্ল হয়ে ওঠে অশোকের। তার মামার বাড়ি কুসুমপুর থেকে ডাক এসেছে। মায়ের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করেছে। স্নেহেন নটুমা, আশা করি তুই, জামাই, বাবা জীবন, অশোক সবাই কুশলে আছিস। অনেকদিন হলো তোদের দেখিনি। 2 মাস হতে চলল তোর বড় বৌদির কোল আলো করে একটা মেয়ে এসেছে। মুখখানা পুরো লক্ষ্মী প্রতিমার মতো। তাকেও তো তোরা দেখিসনি। সবাই একবার আয়, ঘুরে যা। তোদের সকলের জন্য মনটা বেশ খারাপ। এই ব্যস্ত জীবনে এই বৃদ্ধার জন্য একটুও কি সময় নেই? আমার বয়স হচ্ছে, আজ আছি কাল নেই। তাই সপরিবারে একবার কুসুমপুর থেকে ঘুরে যা। অশোককে আমার অনেক আশীর্বাদ ও ভালোবাসা জানাস। ইতি তোর মা, প্রমোদা সুন্দরী দাসী। দিদিমার চিঠিখানা পড়ার পর মায়ের দিকে তাকাতে অশোক দেখল জলে মায়ের চোখ দুটো ছলছল করছে। মা বলল, সবে তো তোর কলেজের পরীক্ষা শেষ হলো। দিদিমা কত আশা নিয়ে চিঠিটা পাঠিয়েছে। আমি বা তোর বাবা দুজনের কেউ যেতে পারবো না।
কিন্তু তোর তো সেরকম এখন পড়ার চাপ নেই। জানা বাবা, একবার ঘুরে আয়। দিদিমা অত করে বলছে যখন, তখন একবার ঘুরে আসতে পারিস তো কুসুমপুর থেকে। মামার বাড়ির সকলে তোকে দেখে আরও আনন্দিত হবে। উর্মিবতীর মৃত্যুর পর আমরা তো ভাবতেই পারিনি বরদা স্বাভাবিক জীবনে ফিরবে বলে। ভাগ্যিস বড় বৌদির সঙ্গে বিয়েটা হয়েছিল। তাই বলছি কি বাবা, তুই কাল কুসুমপুর চলে যা। আমি একা কি যাব? প্রশ্ন করে অশোক। হ্যাঁ রে বাবা, তোর বাবার তো যা কাজের চাপ বুঝতেই তো পারছিস। মনে হয় না আমি এবারও যেতে পারবো বলে। ওরে, আমারও তো ইচ্ছে করে বর্দার বাচ্চাটাকে দেখতে, কিন্তু উপায় কোথায়? কিন্তু মা। অশোককে থামিয়ে ওর মা বলল, কিন্তু কিছু না। আগামীকাল তুই মামার বাড়ি যাচ্ছিস, এটাই আমার শেষ কথা। সকাল 9টার ট্রেনে রওনা দিবি। বাবাকে দিয়ে আগে থেকেই টিকিট কাটিয়ে রাখবো। দিন কয়েকের জন্য তো জিনিসপত্র গুছিয়ে নে। মায়ের নির্দেশ মতো অশোক তার ব্যাগ গুছিয়ে নেয়। কুসুমপুরে এখন হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মাস দুয়েক হলো অশোকের বড় মামা ও মামির কোল আলো করে জন্ম নিয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তান। ঈশ্বর যেন পুরো পরিবারটার উপর এখন আনন্দের বাড়িধারা বর্ষণ করছে। সত্যি বলতে অশোক, তার মা বাবা, তার মামার বাড়ির কেউ কখনো ভাবতে পারেনি যে তার বড় মামার সন্তান হতে পারে। তার কারণ অশোকের বড় মামি লবঙ্গলতা ছিল তার বড় মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী। লবঙ্গলতার দিদি উর্মিলার প্রেমে পড়ে তাকেই প্রথমে বিয়ে করে সে। উর্মি মামিকে এখনো আবছা আবছা মনে আছে অশোকের। কিন্তু একদিন হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর মামার বাড়ির থেকে কিছু দূরে এক বিলের জলে পাওয়া যায় উর্মিলার ভাসমান মৃতদেহটা। দীর্ঘদিন জলে থাকার দরুন উর্মিলার দেহটা ফুলে গিয়েছিল। তার মৃত্যুর পর বড় মামা অনেকটাই ভেঙে পড়েছিল। তবুও এক প্রকার দিদিমার অনুরোধ উপরোধে তাকে আবার গলায় বরমালা ধারণ করতে হয়। তারপরেই লবঙ্গলতা বিয়ে হয়ে আসে এ বাড়িতে। কিন্তু কিছুতেই উর্মিলার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারে না বড় মামা। কাজেই লবঙ্গলতার সঙ্গে কোনো রকম ঘনিষ্ঠতা তার হচ্ছিল না। গত বছর থেকে কিছুটা হলেও লবঙ্গলতার প্রতি যেন একটু মন নরম হয়েছে বড় মামার বলে শুনেছিল অশোক। হয়তো এর মাঝেই ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছিল, যার ফলশ্রুতি এই সদ্যজাত কন্যা। আর দেরি করে না অশোক। পরদিনই রওনা হয় কুসুমপুরের উদ্দেশ্যে। অনেকটা দূরের পথ, ঘণ্টা চারেক তো সময় লাগবেই স্টেশনে ট্রেন ঢুকতে। অবশেষে ট্রেন এসে থামল অশোকের গন্তব্য স্টেশন ফরিকপুর স্টেশনে। ট্রেন থেকে নেমে গরুর গাড়িতে করে 4-4টে গ্রাম পেরিয়ে গেলেই এই কুসুমপুর গ্রাম। বিলম্ব না করে অশোক দাঁড়িয়ে থাকা গরুর গাড়িগুলোর দিকে এগিয়ে যায়। প্রায় 1 বছর পর মামার বাড়ির কুসুমপুর গ্রাম আসা ভেবেই অশোকের বেশ আনন্দ হচ্ছে। চোখে মুখে আলাদাই এক খুশির ছটা। এক গারোয়ানকে অশোক জিজ্ঞেস করল, কাকা, কুসুমপুর যাবে? কেন যাব নে, যামু তো। আরে উঠে বসেন বসেন, যামু তো। অশোক গরুর গাড়িতে উঠে বসে। মনে মনে সে ভাবল, ভাগ্যিস মা জোর করে পাঠালো, না হলে তো এত আনন্দই হতো না। মোরামের মেঠো পথ ধরে বেশ জোরেই গাড়ি ছুটতে থাকে। কত প্রাকৃতিক দৃশ্য সরে সরে যায়। সারা গ্রামে ইটের তৈরি বাড়ি বলতে হাতে গোনা কয়েকটা। সাজানো গোছানো ছবির মতো সব বাড়িগুলো। ফলের গাছ, ফুলের গাছ, আম জাম থেকে শিউলি কি নেই। গাছে গাছে কত রকমের পাখি উড়ছে, ঘুরছে প্রজাপতি।
রাস্তার দুপাশে ফুটে থাকা শাপলা ফুলগুলোকে ভালো করে দেখার চেষ্টা করে অশোক। হঠাৎই দৌড়ে পালায় ছোট্ট এক কাঠবিড়ালি। চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে কখন যে সে মামার বাড়ির দোরগোড়ায় এসে গেছে বুঝতে পারেনি। গাড়ি থেকে নেমে মামা বাড়ি পৌঁছতেই অশোক দেখে দাওয়ায় বসে আছে দিদিমা। তাকে দেখেই সোল্লাসে বৃদ্ধা বলল, ও মা, অশোক যে! এই বুড়ির চিঠি তবে শেষমেশ তোর কাছে পৌঁছলো। ওরে, কে কোথায় আছিস? আয় রে, দেখ কে এসেছে। আমাদের অশোক এসেছে রে, অশোক। দিদিমার ডাক শুনে সকলে দাওয়ায় এসে উপস্থিত হয়। ছোট মামা বলল, বাবা, হলো কি তোর? তোকে তো আজকাল নেমন্তন্ন না করলে দেখাই যায় না। বড় মামা এবং ছোট মামা দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অশোকের। অশোক জবাব দিল, কি আর করি বলো ছোট মামা, সম্রাট অশোকের মন বলে কথা। কথাটা শুনে সকলেই হেসে ওঠে। বড় মামা জিজ্ঞেস করল, কিরে অশোক, বলি খবর কি? এই যে বড় মামা, তোমাদের আশীর্বাদে সংবাদ অতি উত্তম। তা আমার বোনটি কেমন আছে? ভালোই আছে। ভূমিষ্ঠ হয়েই সে তার দুরন্তপনা শুরু করে দিয়েছে, তা বলার নয়। আচ্ছা, তোর মা বাবা কেমন আছে? বড় মামার প্রশ্নের উত্তর দিয়ে অশোক বলল, হ্যাঁ, বাবা মা দুজনেই ভালো আছে। মায়ের আসার খুব ইচ্ছে ছিল জানো, কিন্তু বাবার কাজের জন্য মা আসতে পারেনি। উদ্বেগ ধরে রাখতে না পেরে অশোক বলল, আরে এবার তো আমার বোনটাকে নিয়ে এসো। বড় মামা পেশায় একজন ব্যবসায়ী। কাজের প্রয়োজনে মাঝে মধ্যেই তাকে বাইরে রাত্রি যাপন করতে হয়। নাম রতন ঘোষাল। যেদিন থেকে রতন মামা বাবা হওয়ার খবরটা পেল, তারপর থেকে বাইরে রাত্রি যাপন করা ছেড়ে দিয়েছে। ছোট মামার নাম শঙ্কর। সে একজন সরকারি কর্মকর্তা। অশোকের বড় মামা তার সন্তানকে দেখানোর জন্য অশোককে নিজের ঘরে নিয়ে যায়। বাচ্চাটাকে দেখে মনটা আনন্দে ভরে যায় অশোকের। সত্যি ভারী মিষ্টি দেখতে বাচ্চাটাকে। কচি দুটো হাতের নরম আঙুল দিয়ে সে অশোকের হাতটা ধরার চেষ্টা করছে। প্রথম দুদিন বেশ ভালোই কাটে অশোকের। শীতের সময়ে কুসুমপুরে বড় করে একটা মেলা বসে। সকালে চা খেতে খেতে বড় মামা বলল, আজ বরং বাড়ির সকলে মিলে একবার মেলায় যাওয়া হোক, কি বলিস অশোক? চায়ের কাপে সবে চুমুক দিয়েছে অশোক। কথাটা শুনে সে বেশ উৎসাহী হয়ে উঠল। হ্যাঁ, বড় মামা মন্দ বলেনি, এ তো অতি উত্তম প্রস্তাব। পর মুহূর্তেই বিমর্ষ মুখে বড় মামা বলল, কিন্তু এই অবস্থায় তোর বড় মামিকে রেখে যায় কি করে বল? আমার মনে হয় আর যাওয়া হবে না। রতন মামাকে থামিয়ে দিয়ে ছোট মামা বলল, আহ দাদা, এই যাওয়ার কথা তুলে তুমি আবার পিছু হটো কেন? অশোকের দিদিমা তখন বললেন, আমার বয়স হয়েছে, আমার আর মেলায় গিয়ে কাজ নেই বাপু। আমি বরং বড় বৌমার সাথে থাকবো। যেমন কথা তেমনি কাজ। দিদিমাকে বড় বউয়ের সঙ্গে রেখে অশোক সহ সকলে মেলায় যায়। কিন্তু এরপরই বিপদ ঘটে। বাড়িতে ফিরে এসে সকলে দেখে দাওয়ায় বসে দিদিমা কাঁদছেন আর বিলাপ করছেন। রতন মামা জিজ্ঞেস করল, মা, ও মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কথার কোনো উত্তর দেয় না দিদিমা, শুধু কেঁদেই চলেছে। বড় মামা আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাঁদছো কেন অমন করে? আর বলিস নে রে বড় খোকা, বড় বৌমা সেই যে স্নান করে চুল বাঁধতে বাঁধতে একটু বেরোলো, আর বেরেনি গো। কথাটা শুনে সবাই অবাক হয়।
একটা জল জ্যান্ত মানুষ এইভাবে কিভাবে নিরুদ্দেশ হয়ে যায়? ধৈর্য রেখে বড়মামা বলল, চিন্তা করো না, আমরা আমরা চারপাশটা খুঁজে দেখছি। বিলের দিকটা তো দেখা হলো না। বৌদি তার অনেকটা সময় ওখানেও যায়। ছোট মামার কথা শেষ হতেই কেউ আর দেরি করল না। সকলে বিলের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে জবাই যখন দেখল, তাতে করে ভয় আরো ঘনীভূত হলো। বিলের ধারে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় অশোকের বড় মামিকে। তড়িঘড়ি করে বড় মামির চোখে মুখে জল ছিটে দেওয়া হয়। জ্ঞান ফিরে পায় মামি। বড় মামা মামিকে জিজ্ঞেস করল, তুমি তুমি এখানে কেন এসেছিলে? কোনো উত্তর দেয় না মামি। তার মুখের ভাব দেখে মনে হচ্ছে সে কখন কিভাবে এখানে এসেছে কোনো কিছুই তার মনে নেই। শঙ্কর মামা রতন মামাকে থামিয়ে বলল, কেন এসেছিল সে কথা পরেও জানা যাবে। বৌদিকে আগে বাড়ি নিয়ে যাওয়া হোক। মামিকে নিয়ে ঘরে ফিরে আসা হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, বড় মামিকে দেখে দিদিমার ভ্রু দুটো কুঁচকে গেল। ঘামতে শুরু করলো দিদিমা। মনে হচ্ছে কোনো এক অজানা ভয় যেন তাকে গ্রাস করল। অশোক একবার দিদিমাকে জিজ্ঞেস করল, দিদিমা, কি হয়েছে তোমার? গতিক বড় ভালো ঠেকছে না অশোক। কেন, কি হয়েছে? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে অশোক। আমার আমার বড় ভয় হচ্ছে রে অশোক। ওই বিলের জলেই পাওয়া গিয়েছিল তোর উর্মি মামির মৃতদেহ। আমার চিন্তা হচ্ছে ওই বিলের ধারেই তোর বড় মামিকেও পাওয়া গেল। ওখানে কোনো রকম অপশক্তির বাস নেই তো? এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। রাতের খাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমোতে গেল। রাতের আকাশে চারপাশটা ভীষণ চুপচাপ। শুধুমাত্র শিয়াল আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। সেদিন রাতেই ঘুমানোর পর সহসা ঘুমটা ভেঙে যায় অশোকের। মধ্যরাত্রি সহসা একটা ছন ছন শব্দ ভেসে এলো। কি ব্যাপার? কিসের শব্দ এটা? আবার সেই ছন ছন শব্দ ভেসে এলো। ভালো করে শোনার পর বোঝা গেল এ তো নূপুরের নিক্কণ। কিন্তু এত রাতে পায়ে নূপুর পরে কে ঘুরে বেড়াচ্ছে? ঘুমের তন্দ্রা কাটিয়ে অশোক মনে মনে ভাবল। আবার শোনা গেল সেই শব্দ, নূপুরের শব্দ। ঘরের দরজাটা খোলাই ছিল। চোখটা সামান্য খুলে অশোক দেখল একজন মহিলা দরজার ঠিক বাইরে যেন হেঁটে বেড়াচ্ছে। মাথায় আধ হাত ঘোমটা। চমকে ওঠে অশোক। ভয়ের একটা ঠান্ডা শিহরণ খেলে যায় তার দেহময়। কোনো মতে কম্বলটা চাপা দিয়ে শুয়ে পড়ে সে। পরদিন অশোকের ঘুম ভাঙে বিলাপ ও ক্রন্দনের সুরে। তারস্বরে চিৎকার করে কান্নার আওয়াজ। প্রথমটা বুঝতে না পারলেও পরে বিষয়টা পরিষ্কার হয়ে যায় অশোকের কাছে। এই কান্না আর কারো নয়, তার বড় মামির। মেয়েটাকে
কিসের জন্য এত কান্না তা জানার জন্য অশোক তড়িঘড়ি উঠে জামা কাপড়টা বদলে নেয়। এমন সময় ছোট মামা ঘরে প্রবেশ করে। অশোক তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে, বাচ্চাটা। বলে থেমে যায় ছোট মামা। কি হয়েছে? প্রশ্ন করে অশোক। আরে থামলে কেন ছোট মামা, বলো না কি হয়েছে বাচ্চাটার? বাচ্চাটা মারা গেছে রে। মাথায় যেন বজ্রাঘাত হয় অশোকের। এসব কি শুনছে সে? মারা গেছে মানে? হ্যাঁ, তাড়াতাড়ি দাওয়ায় আয়। বড় মামার ঘরে তখন অঝোর ধারায় কেঁদে চলেছে বড় মামি। তাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে দিদিমা। ছোট মামার সঙ্গে দাওয়ায় এসে যে দৃশ্য চাক্ষুষ করে অশোক, তা যেমন অপ্রত্যাশিত তেমনি বীভৎস। ফুটফুটে কন্যা সন্তানটির ছোট মাথাটা কেউ ধর থেকে আলাদা করে দিয়েছে। বীভৎস দৃশ্য। অশোক দৃশ্যটা সহ্য করতে পারে না। বাড়ির ভেতর দিয়ে বড় মামার কক্ষে প্রবেশ করে সে। বড় মামি হাত পা ছড়িয়ে কাঁদছে। এই ঘরেও থাকতে পারবে না সে। কেমন যেন দম বন্ধ লাগছে তার। দিদিমার ঘরে এসে অশোক দেখল বিছানায় দিদিমা বসে আছে এবং এক মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে। দিদিমার কাঁধে একটা হাত রেখে অশোক বলল, দিদিমা, দিদিমা। অশোকের কথায় দিদিমা সম্বিত ফিরে পায়। দিদিমা বলল, ও অশোক, আমি আমি বলেছিলাম না ওই বিলের ধারে নিশ্চয়ই কোনো অপদেবতার অস্তিত্ব আছে। ওখানে গিয়েই বড় বৌমার জীবনেও এত বড় সর্বনাশ হলো। বই বই করে বড় বৌমাকে বলেছিলাম ওই বিলের ধারে না যেতে। হে ঈশ্বর, হে কি হয়ে গেল বাবা, আমার সংসারে কি করে শোনে দৃষ্টি পড়ল? অশোক দিদিমাকে আশ্বস্ত করার চেষ্টা করে। দিদিমা দেখো, অদৃষ্টে যা হওয়ার তাই হয়েছে। তোমাকে এখন অনেক শক্ত হতে হবে। এসো একবার বড় মামার ঘরে যাই, চলো। রতন মামার ঘরের দৃশ্য দেখে কেঁদে ফেললে দিদিমা। ধীরে ধীরে সে এগিয়ে গেল তার বড় বৌমার দিকে। বড় বৌমা দেখো, তোমাকে এখন শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়ো না। বলতে বলতেই মুখের কথা থেমে যায় দিদিমার। অশোকের বড় মামির দিকে দিদিমার চোখের দৃষ্টি যাওয়া মাত্রই ভয়ে থর থর করে কেঁপে ওঠে দিদিমা। বিষয়টা দেখে অশোকের ভীষণ খটকা লাগে। দিদিমা, কি হয়েছে তোমার? বলে দিদিমার কাঁধ দুটো চেপে ধরে অশোক। এ কি সর্বনাশ হলো, এ কি সর্বনাশ! বলতে বলতে অশোকের কাঁধে ঢলে পড়ে দিদিমা। এরপর সবাই মিলে দিদিমাকে তার ঘরে শোয়ায়। চোখে মুখে জল ছেটানোর সঙ্গে সঙ্গে চৈতন্য ফেরে দিদিমার, কিন্তু তারপর থেকে চুপ হয়ে যায় সে। অশোকের বড় মামিকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে দিদিমা। যখনই অশোক দিদিমার সামনে যেত ঠিক তখন দিদিমা বলতো, অশোক, অশোক, দেখিস আমরা আমরা কেউ বাঁচব না, কাউকে বাঁচতে দেবে না, ও সব মরে যাব। দিদিমার এই কথার অর্থ অনুধাবন করতে পারছিল না কেউই। পরের দিন রাতে সহসা ঘুমটা ভেঙে যায় অশোকের। তার কানে আসে আগের দিনের শোনা সেই নুপুরের আওয়াজ।
কিন্তু এবারে আওয়াজটা যেন খুব কাছ থেকে শোনা যাচ্ছে, যেন যেন একটু একটু করে পায়ে নুপুর পড়া সেই মানুষটা এগিয়ে আসছে তারই ঘরের দিকে। না না, শুনতে একটু ভুল হচ্ছে না অশোকের। বিছানায় উঠে বসে অশোক। শীতের রাতেও কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে অশোকের। সে চিৎকার করে সকলকে ডাকার চেষ্টা করে, কিন্তু গলা থেকে কোনো স্বর বেরোল না অশোকের। কি হবে এখন? ছায়ামূর্তিটি ক্রমশ অশোকের ঘরের দিকে এগিয়ে আসছে। বিছানা থেকে নেমে অশোক আত্মগোপন করতে চায়, কিন্তু না, সে চেষ্টা করেও কোনো লাভ হলো না। বিছানা থেকে নামার শক্তিটুকুও কেউ যেন চেপে রেখেছে। অশোক মনে মনে ভাবল, তবে কি দিদিমার কথাই ঠিক? কিন্তু এই ছায়ামূর্তিটাকে কেন সে সকলকে হত্যা করতে চায়? এই সব কিছুর মাঝে সেই নারী মূর্তিটি অশোকের ঘরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। পরনে তার সাদা লাল পাড় শাড়ি, মাথাটা পুরোপুরি অবগুণ্ঠনে আবৃত হওয়ার ফলে মুখটা দেখা যাচ্ছে না। সেই নারী মূর্তিকে দেখেই কেমন যেন সম্মোহিত হয়ে যায় অশোক। সে উঠে পড়ে বিছানা ছেড়ে এবং চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে থাকে। আগের মতো ভয়ের শিহরণ আর তার হচ্ছে না। এরপর অশোককে অঙ্গুলি নির্দেশ করে সেই নারী মূর্তি। অশোক তার দিকে অগ্রসর হয়। তার কাছে আসতেই নারী মূর্তিটি তার মুখটা অশোকের কানের কাছে নিয়ে গিয়ে খুব ক্ষীণ স্বরে বলে উঠল, বিপদ, বিপদ আছে, সর্বনাশী বাড়িতে। তারপর আবার সে শোনে, ছাড়বো না, লাবুকে আমি আস্ত রাখবো না। আমার এই কাজের মাঝে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই মেরে ফেলবো। লাবুদিকে সবার শেষে মারবো। তারপরে একটা খিলখিল করে হাসি সেই হেসে ওঠে। সেই হাসি যে কোনো মানুষের রক্ত জল করে দেবে। কিন্তু অশোক তখন সম্মোহিত। সহসা একটা প্রবল ঝাঁকুনি অশোক অনুভব করে, আর তারপরেই সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট মামা। কিরে অশোক, অমন উদ্ভ্রান্তের মতো দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? অশোক সামনের দিকে তাকায়। সামনে কেউ নেই। কি ব্যাপার? তাহলে সেই নারী মূর্তি কোথায়? সে কি স্বপ্ন দেখল? আর এই লাবুকে? ছোট মামার উদ্দেশ্যে অশোক প্রশ্ন করে, আচ্ছা মামা, এই লাবুকে? কি বললি? বিস্মিত হয়ে প্রশ্ন করে ছোট মামা। লাবু? না, এই নামে তো কাউকে চিনি না। তুই বা এই নামটা শুনলি কোত্থেকে? শঙ্কর মামার কথার কোনো উত্তর দেয় না অশোক। অশোককে চিন্তিত দেখে ছোট মামা বলল, বাড়িতে যা সব হয়ে গেল তাতে মন উদ্ভ্রান্ত হওয়ারই কথা। তুই এত ভাবিস না তো। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে যায় শঙ্কর মামা। অশোক 7-5 না ভেবে শুয়ে পড়ে। ক্রমে ক্রমে দিদিমা যেন কেমন পাগলের মতো হয়ে গেল। সব সময় ভুল বকতো, প্রলাপ আওড়াতো। সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে, আর আমরা কেউ বাঁচব না, সবাইকে মেরে ফেলবে। একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। বাড়িটার ছন্দ যেন পুরোপুরি ভেঙে গেল। ক্রমে কুসুমপুরে অশোকের দিন ফুরিয়ে এলো। সে আবার কলকাতায় ফিরে গেল। মাঝে একবার কুসুমপুর গিয়েছিল সে দিদিমাকে দেখতে। এরপর কেটে গিয়েছে 1 বছর। মাঝে সে একবার খবর পেয়েছিল তার ছোট মামা চাকরিতে বদলি হয়ে চলে গিয়েছে অন্যত্র।
হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে অশোক জানতে পারে তার মায়ের কাছে যে তার বড় মামার চিঠি এসেছে। দিদিমার শরীরটা আবার একটু খারাপ করেছে, সেই জন্য তাদের কুসুমপুর যেতে বলেছেন তিনি। ছোট মামার আসতে 2-1 দিন দেরি হবে, সে কথাও লিখেছে সে। অশোকের বাবার কাজে ছুটি পেতে কয়েকদিন দেরি হবে বলে মাও বাবাকে নিয়ে 2-3 দিন পরেই আসবে। অশোক ঠিক করলো সে আগে যাবে। পরদিনই সে রওনা দেয় কুসুমপুরের উদ্দেশ্যে। কুসুমপুর স্টেশনে নেমেই এক রাশ স্মৃতি গ্রাস করে অশোকের মনে। এক নিমেষে মনটা তার ভাবুক হয়ে যায়। প্রকৃতির কি নির্মম পরিহাস! আগেরবার কতই না আনন্দ করতে করতে মামার বাড়ি গিয়েছিল সে, আর আজ এই 1 বছরে কত পরিবর্তন। মামার বাড়ির প্রতি সেই টান, সেই ছন্দ সব শেষ। মামার বাড়ি পৌঁছতেই বড় মামা তাকে যা বলল তা শুনে সে চমকে উঠল। বড় মামা বলল, জানিস অশোক, আমরা যে কিভাবে আছি তা শুধু আমরাই জানি। কি হয়েছে মামা? প্রশ্ন করে অশোক। আলাদা কি আর বলবো বল, সবই তো জানিস। এই 1 বছর আমাদের ওপর থেকে কি কি ঝড় বয়ে গেছে। প্রথমে তোর বোনটা মারা গেল, তারপর 3 দিন যেন আতঙ্ক বেড়েই চলেছে। খুব খুব অস্বাভাবিকভাবে হারলাম। এই চাপ যে আর নিতে পারছি না অশোক। বুকের ভেতরটা যে ফেটে যায় রে অশোক। কথাগুলো শেষ হওয়ার পর মামার চোখের পাতাজোড়া কেমন ভারী হয়ে এলো। অশোকের থেকে চোখের জল আড়াল করতে কথার প্রসঙ্গ পরিবর্তন করে মামা। বড় মামির আদর যত্নে দিব্যি দিন কাটল অশোকের। সন্ধেবেলা মামার কাছে বসে অশোক জিজ্ঞেস করল, আচ্ছা মামা, তুমি সকালে কিছু একটা বলতে গিয়ে যেন থেমে গেলে। কি বলতো? তা আমি কেমন করে জানবো মামা? ও হ্যাঁ হ্যাঁ, পড়েছে মনে। কি মামা? এই 1 বছর হবে আমি কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করছি। কি লক্ষ্য করছো? তুই তো বরাবরই দেখেছিস, আমাদের পাড়ায় সকলেই হাঁস মুরগি কিছু না কিছু পালন করে। অবাক লাগার বিষয়টা হলো, বাড়ির আশপাশ থেকে অনেক হাঁস মুরগি আজকাল নিখোঁজ হয়ে যায়। কোথায় যায় কেউ বুঝতে পারে না। গ্রামে সবাই তো প্রথমে বোবা পাগলের কারসাজি ভেবেছিল। একদিন সবাই মিলে এক হয়ে বোবা পাগলটাকে খুব মেরেও ছিল। একে তো কানে শুনতে পেলেও কিছু বলতে পারতো না, তাই সবাই তাকে বোবা পাগল বলে ডাকত। একদিন সকালবেলা বোবা গ্রামের সবাইকে ডেকে আমাদের বাড়ির দিকে ইশারা করে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পাগলটার কথায় সেদিন কেউ পাত্তা দিল না। পরের দিন বোবা পাগলকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই বিলের ধার থেকে। বড় মামার কথা শেষ হতেই অশোকের চোখ ছানা বড়া হয়ে যায়। এই 1 বছরে এত কিছু ঘটে গেছে কুসুমপুরে, সে তো বিশ্বাসই করতে পারছে না। রাতের আহার করতে বসে বড় মামির আচরণে বেশ বদল অনুভব করল অশোক। কাউকে কিছু না বলে নিজের খাওয়া শেষ করে ঘুমাতে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে থেকে রক্তাক্ত হাঁসের দেহ ও ছিন্ন ভিন্ন পালক দেখতে পেল অশোক। বিষয়টি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায় অশোক। তার বিশ্বাস এবার নিশ্চিত কোনো অপদেবতার ছায়া পড়েছে তাদের এই বাড়িতে। সকালে চা খেতে খেতে কি মনে হতে অশোক বড় মামাকে প্রশ্ন করে, আচ্ছা বড় মামা, লাবুকে? কথাটা শুনতেই বড় মামা চমকে ওঠে, আশ্চর্য হয়ে বলে, লাবু?
এই নামটা তুই কোথা থেকে শুনলি? বড় মামা, যেটা জিজ্ঞেস করছি বলো না, লাবু কে? লাবু? লাবু তোর বড় মামির নাম। কথাটা শুনেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো থমকে দাঁড়ায় অশোক। তার বড় মামির নাম লবঙ্গলতা। লাবু, লবঙ্গ, হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার হয়। কিন্তু সে বুঝতে পারে না যে সেই রাতের নারী মূর্তিটি কে ছিল। রতন মামার সাথে বসা চায়ের আসর থেকে বিদায় নিল অশোক। চুপি চুপি অতি সন্তর্পণে সে প্রবেশ করল দিদিমার ঘরে। অশোকের দাদু ভৌতিক ও তন্ত্র সাধনার বই পড়তে ভীষণ ভালোবাসত। আজ তিনি বেঁচে না থাকলেও তার বইগুলো সব জড়ো করে রাখা আছে। সাধারণত এইসব বইয়ে দিদিমা হাত দিতে বারণ করে, বলে, বাপু ওসবে হাত দিও নে। কর্তামশাই বলতেন ওসবে কখনো হাত না দিতে। কিন্তু অশোককে আজ দিদিমার কথা অমান্য করতেই হবে। তার বিশ্বাস বইগুলো থেকে সে কিছু সূত্র লাভ করবে। অশোক একটা বই খুঁজে ধুলো ঝেড়ে নিঃশব্দে ঘরে চলে আসে। ততক্ষণে আহারের জন্য ডাকতে আসেন বড় মামি। রাতের আহার করে অশোক দাদুর বইটা পড়তে শুরু করে। নানা রকম তথ্য জ্ঞান সঞ্চয় করতে থাকে। ঘড়িতে তখন 2:45। অশোকের পড়া শেষ হয়েছে। 2 2 4 সে করে ফেলেছে। সে কথাটা বিশ্বাস করতে পারছে না। তার অনুমান সত্য হলে তো না, তাকে এখনই কিছু একটা করতে হবে। আবার সুগভীর রজনীর নিস্তব্ধতা চিরে শোনা গেল সেই পরিচিত শব্দ, ছন 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 ছন, নুপুরের নিক্কণ। কিন্তু আজ আর অশোকের হুঁশ নেই। সে তখন চলেছে দিদিমার ঘরে। ঘরের বাইরে এসে সে দেখে বিছানার উপর উঠে বসে দিদিমা তখন এক দৃষ্টে চেয়ে আছে জানালার বাইরে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। অশোক বলল, দিদিমা? দিদিমা অশোকের দিকে ফিরে চায়, বলে, অশোক, আয় আয়। বড় বড় ভয় করছিল। ঘরের ভেতর প্রবেশ করে অশোক। তারপর শুধু এটুকু বলল, কেন করলে দিদিমা? এটা কেন করলে? অশোক, এটা তুই কি কথা বলছিস? এই অভিনয়টা আবার বন্ধ করো দিদিমা, বলে ওঠে অশোক। বলো, কেন মারলে বোনকে? অমরত্বের এত লোভ তোমার? দিদিমার চোখ মুখের ভঙ্গি এবার পাল্টে যায়। ভয়ের বদলে এবার দেখা যায় উল্লাস। হ্যাঁ রে অশোক, ঠিক বলেছিস। আমার অমরত্বের প্রতি ভীষণ লোভ। কি করব বল? অমর হতে তো সবাই চায়, আমিও চেয়েছি। তাই বলে বোন তো তোমার নাতনি হতো। চুপ কর, আমাকে সম্পর্ক শেখাতে আসিস নে। এ পৃথিবীতে কেউ কারো নয়, বুঝলি? অভিনয় করলেও সবাই তো এটাই জানতো যে আমি পাগল হয়ে গিয়েছি। কিন্তু তাতে কার কি এসে গেল? ওই তো শঙ্কর, সে অন্য জায়গায় বদলি হয়ে চলে গেল। তাই আমি অমর হতে চেয়েছিলাম, কিন্তু তোর দাদু সেটা বুঝতে পারেনি। তাই সে আমাকেও মাথার দিব্যি দিয়েছিল, যাতে তার মৃত্যুর পরও তার তন্ত্রের বইয়ে আমি হাত না দিই। কিন্তু মৃত মানুষের দিব্যি রাখার কোনো মানেই হয় না। তাই আমি বইটা পড়ি, আর তারপরেই এই পরিকল্পনা আমি নিলাম। অশোক বলে,
ছি 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 ছি। আমি ভাবতেও পারি না যে তুমি এমন কাজ করেছো। আমি আমি বড় মামার বড় মামিকে সবটা বলবো। দিদিমা একটা বিশ্রীভাবে হাসে। দিদিমার এই রূপ অশোকের কাছে অচেনা। বলবি তো তখন, যদি জীবিত থাকিস। কথাটা শুনে অশোকের গায়ের লোম খাড়া হয়ে গেল। এ কি বলছে তা দিদিমা? অশোক লক্ষ্য করল দিদিমার হাতে একটা ছুরি। বাড়ির এমনকি গোটা গ্রামের সবাই জানে আমি পাগল। তোকে যদি আমি এখন খুন করে ফেলি, কেউ আমার কিচ্ছু। কিন্তু দিদিমার কথা শেষ হওয়ার পূর্বেই একটা কর্ণবিদারক আর্তনাদ হয় এবং পর মুহূর্তে অশোকের মুখের ওপর এসে পড়ে একটা চটচটে তরল পদার্থ। ঘটনার আকস্মিকতায় 1 সেকেন্ডের জন্য বিহ্বল হয়ে পড়ে সে। তারপর বোঝে সেই তরল পদার্থ আসলে রক্ত, লাল রক্ত। অশোক সামনে চোখ চেয়ে দেখল দিদিমার মুন্ডহীন দেহটা পড়ে রয়েছে তার পায়ের ঠিক সামনে। দিদিমার দেহের কিছুটা দূরে পড়ে রয়েছে তার মুন্ডুটা, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে বড় মামি। তার হাতে একটা বঁটি, বঁটিটা রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতেও যেন রক্তের বন্যা বয়ে চলেছে। আর্তনাদ করে ওঠে অশোক। পর পর দুটো আর্তনাদ শুনে দৌড়ে আসে বড় মামা। বড় মামি অশোকের উদ্দেশ্যে বলল, কিরে, কেমন খেল দেখালাম? স্তম্ভিত হয়ে তা শোনে অশোক। এ কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বর তার চেনা, কিন্তু এ তো তার বড় মামি লবঙ্গলতার কণ্ঠস্বর নয়। তাহলে অশোকের মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগেই তার দাদুর তন্ত্রের বইতে পড়া অমরত্ব লাভের জন্য সদ্যজাত শিশু বলি দেওয়া ছাড়াও আরেকটি কথা। অতৃপ্ত প্রেতাত্মা অনেক সময় অনেক মানুষের দেহ অধিকার করে নেয়। ঠিক এই কারণেই মেয়েদের উন্মুক্ত কেশে কোনো নির্জন স্থানে যেতে গুরুজনরা নিষেধ করেন। অশোকের মনে পড়ে যায় যখন বিলের ধারে বড় মামির অচৈতন্য দেহটা পাওয়া যায় তখন তার চুল খোলা ছিল। সেই মুহূর্তে অশোক বুঝতে পারে যে তার বড় মামির ভেতর রয়েছে একটি স্ত্রীলোকের আত্মা। কিন্তু কে এই স্ত্রীলোকটি? কেন সে মামির দেহ দখল করে রেখেছে? এবার আর থাকতে পারে না অশোক। জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে কেন মারতে চাও? এইটুকু বুঝতে পারছি যে তুমি আর যেই হও আমার বড় মামি নও। বলো বলো, কে তুমি? কি চাও আমাদের থেকে? প্রশ্ন করে অশোক। উত্তরে হেসে ওঠে বড় মামি। ভয় পেয়েছ বুঝি? কিন্তু কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে মারতে চাই না। কারণ তোমার সঙ্গে আমার কোনো রকম শত্রুতা নেই। আমি কে তা তোমার জেনে কাজ নেই। তুমি আমায় চিনবে না। তুমি তো নেহাতি ছেলে মানুষ যখন আমার অস্তিত্ব ছিল। কিন্তু কিন্তু আমি তোমায় খুব ভালো করে চিনি। তুমি হলে এই বাড়ির মেয়ে, নটুর ছেলে। তবে তবে তোমার দেখছি খুব কৌতূহল। বাড়তি কৌতূহল আমি কখনোই ভালোবাসি না। আজ আমি না থাকলে ওই শয়তান প্রমোদ দেবী তোমাকে মেরে ফেলতো। এ কি? কথাগুলো তো সত্যি। নারী মূর্তির মুখে এই কথা শুনে চমকে ওঠে অশোক। এই কথা বড় মামির শরীরে বাসা বাঁধা এই প্রেত কেমন করে জানল? কথাটা ভেবে অশোক বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। আবার সেই রক্ত জল করা হাসিতে ফেটে পড়ে বড় মামি।
কিন্তু এবার আর হিংসাত্মক চোখে নয়, এক রাশ দুঃখ নিয়ে বলা শুরু করলো মামির মধ্যে থাকা আত্মাটি। আমি আমি উর্মিলা। উর্মি, তুমি? বলে ওঠে বড় মামা। উর্মিলা রতন মামার প্রথম স্ত্রী। অশোকের যেন বাংনিষ্পত্তি ঘটেছে। উর্মিলার আত্মা কেন অধিকার করেছে তার বড় মামির দেহ? কিন্তু এই কাজ কেন করলে তুমি? বড় মামি তো তোমার বোন হয়, তাই না? তাহলে কেন কেন তুমি তার এই সর্বনাশ করলে? চুপ কর ছোকরা, কাঁচা বয়স তোর। এই তো সেদিন জন্মেছিলি, তুই কি করে জানিস লাবু বোনের নামে কলঙ্ক? যেমন তোর দিদিমা প্রমোদকে দেখলি, রতন আর লাবুর বাচ্চাটা নিজের লোভের জন্য মেরে ফেললো। হুঙ্কার দিয়ে ওঠে উর্মিলা। কি বলছো? চমকে ওঠে বড় মামা। এ তুমি কি বলছো? মিথ্যে বলছো তুমি। অশোক বলল, না বড় মামা, এ ঘোর সত্যি কথা, আমি জানি। বড় মামাকে সংক্ষেপে বলল অশোক। উর্মিলা তখন শোনায় তার সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ কয়েক বছর আগে তোমার বড় মামার সাথে দেখাশোনা করে আমার বিয়ে হয়। আমাদের বিয়েতে তুমি ছিলে না, থাকবে কি করে? তখন তুমি সদ্য স্কুলে ভর্তি হয়েছ। তোমার মাও আসতে পারেনি আমাদের বিয়েতে। তুমি আমাকে দেখে থাকলেও খুবই ক্ষীণ, হয়তো তোমার মনে থাকবে। অশোক অবাক হয়ে শুনছিল সেই সব কথা। সত্যি উর্মিলার কথা সেভাবে তার মনে নেই। শুধু এটুকু মনে আছে, সেই বিলের জলেই পাওয়া গিয়েছিল তার মৃতদেহ। কিন্তু তোমার এত রাগ কেন বড় মামির প্রতি? তোমার মৃত্যু তো ভুল, মিথ্যে কথা এটা। আমার মৃত্যু হয়নি, আমার খুন হয়েছে। আর আর তা করেছে ওই লাভ। উর্মি, এ তুমি কি বলছো? চেঁচিয়ে উঠে বড় মামা। কথাটা শুনে অশোকের পায়ের নিচের মাটি সরে যায়। এখানেই শেষ নয়, কোনো তারপর এই ঘটনার সূত্রপাত হয়েছিল আমার বিয়ের আগে থেকেই। এ বিষয়ে আমি বা তোমার বড় মামা কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। তোমার বড় মামা আজ পর্যন্ত আসল ঘটনাটা জানেই না। লবঙ্গলতা সম্পর্কে আমার খুড়তুতো বোন। আমরা একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা সব করেছি। আমার প্রতিটা জিনিসের উপর ও জোর খাটাতো, অধিকার দাবি করত। বোনকে ভালোবেসে আমার যা জিনিস ওর পছন্দ হতো তাই ওকে দিয়ে দিতাম। কোনোদিন কোনো কিছুতে না বলিনি। কিন্তু লাবু যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। তোমার দিদিমা আর বড় মামা দুজনে মিলে যেদিন আমায় দেখতে গিয়েছিল, এটা সেদিনের ঘটনা। তোমার বড় মামা লবঙ্গকে দেখতে আসে। তার তখন সম্বন্ধ ঠিক হয়েছিল, কিন্তু দৈবক্রমে আমাকে পছন্দ হয়ে গেল তোমার বড় মামার। তোমার দিদিমার পছন্দ হয় লাবুকে, তবে ছেলের মনে আঘাত না দেওয়ার জন্য তোমার দিদিমা নিজের ছেলের পছন্দ অনুযায়ী আমার সাথে তার বিয়ে দেয়। আমাকে যে তার অপছন্দ তা তিনি বাইরে থেকে কাউকেই বুঝতে দেননি, এমনকি নিজের ছেলেকেও না। এ বাড়িতে বউ হয়ে আসার পর
শুরু হয় মানসিক অত্যাচার। এই সংসারটাকে আপন করে আগলে রাখতে চাইলে আমার শাশুড়ি মানে তোমার দিদিমা বারবার বুঝিয়ে দেয় আমি এই বাড়ির কেউ না। আমি যে অপছন্দের পাত্রী তা তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেন। তোমার মামার কথা ভেবে সবকিছুই মেনে নিয়েছিলাম, তাকে কিচ্ছুটি বলিনি কখনো। তোমার ছোট মামা কিন্তু সময় বিষয়টা আঁচ করে থাকলেও আমি তাকে ভুল প্রমাণ করি। তোমার দিদিমা কিছুতেই লবঙ্গকে ভুলতে পারেনি। লবঙ্গ ছোট থেকেই আমার প্রতি প্রবল ঈর্ষা ছিল। এই ঈর্ষার পরিমাণ আরো বৃদ্ধি পেল যখন সে জানতে পারল বড় বৌমা হিসেবে আমার শাশুড়ি ওকে চায়। দিদিমা ও লবঙ্গ দুজনেরই পথের কাঁটা ছিলাম আমি। কাজেই একদিন লবঙ্গ ষড়যন্ত্র করে সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে আমায় হত্যা করার পরিকল্পনা ফাঁদে। তোমার দিদিমা সবটাই জানতো, কিন্তু তোমার দিদিমা কিচ্ছু বলেনি। বড় মামা ও ছোট মামা তখন নিজেদের কাজে বাড়ির বাইরে। তখন আমি অন্তঃসত্ত্বা নিজের ঘরে একটু ঘুমোচ্ছিলুম। বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম তোমার দিদিমা বড় ভালো ব্যবহার করছে আমাদের সঙ্গে। ব্যাপারটা একটু যেন অদ্ভুত লাগলো আমার। এখন বুঝি কি ছিল সেই অতি ভালো ব্যবহারের কারণ। আমার নিদ্রার সুযোগ নিয়ে আমার বোন আর শাশুড়ি আমার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে আমাকে হত্যা করে। তারপর আমার শাশুড়ি ও লাবু নিজেদের অপরাধ থাকতে বাড়ির অনতি দূরে সেই বিলের জলে ফেলে দেয় আমার মৃতদেহ। যেহেতু ওদিকে খুব একটা কেউ যেত না, তাই তখনই কারোর চোখে পড়েনি ভেসে ওঠা আমার মৃতদেহ। অবশ্য চোখে পড়েছিল। তোমার দিদিমা গ্রামে রটিয়ে দিলেন আমার মৃত্যু জলে ডুবে হয়েছিল। এই সব কিছুর বদলা নিতে আমি বদ্ধপরিকর ছিলাম। সুযোগ এসে গেল সেদিন যখন হেলো চুলে লাবু সেই বিলের ধারে গিয়েছিল, তখনই ওর দেহটা অধিকার করে এই বাড়িতে ফিরে আসি আমি। কিন্তু পাপ কেউ ছাড়ে না। সেদিন আমার সাথে সাথে আমার গর্ভের সন্তানকেও ওরা হত্যা করেছিল। আর আজ লাবুর শিশুটাও মারা গেল সেই শয়তান প্রমোদের হাতে। কিন্তু ওর কৃত পাপের সাজা আমি ওকে দিয়েছি। বিকট হাসি হাসে উর্মিলার আত্মা। বড় মামা এবার করজোড়ে বলল, উর্মি, দোহাই তোমার, তুমি মায়ের পাপের শাস্তি মাকে দিয়েছ, কিন্তু এবার থেমে যাও। আমি জানি লাবু অনেক অন্যায় করেছে, কিন্তু ওর শাস্তি পেয়ে গেছে। ওর মেয়েকে হারিয়ে ওর মন ভেঙে গেছে একদম। ওকে তুমি ছেড়ে দাও উর্মি। না গো, তা হবে না। যে পাপ লাবু করেছে তার দণ্ড ওকে পেতেই হবে। তুমি এই বলে সে যা করলো তা কোনো দিন ভুলবে না অশোক। আজও অনেক সময় এই নির্মম স্মৃতি তাকে বিরক্ত করে। বড় মামা এতক্ষণ পেছনে দাঁড়িয়ে সবটা দেখছিল, আর চুপ না থেকে সে দৌড়ে এলো উর্মিলার আত্মার হাত থেকে বড় মামিকে উদ্ধার করার জন্য। কিন্তু সব চেষ্টাই বৃথা। লবঙ্গ নিজের ঘাড় ধরে দুটো হাতের সাহায্যে, তারপর ক্ষিপ্র হস্তে নিজের ঘাড়টা মোটকে দেয়। সামনে পড়ে থাকে বড় মামির মৃতদেহটা।
মৃতদেহ আগলে অঝরে কাঁদতে থাকে বড় মামা। শেষ, সব কিছু শেষ হয়ে গেল। অশোক চুপ করে আছে। কি করবে সে বুঝতে পারছে না। বড় মামাকে দেখে তার চোখ ফেটে জল বের হচ্ছিল। যে বাড়িকে ঘিরে এত আনন্দ, এত উল্লাস ছিল, সেই 1 বছরে সেই সব কিছু মরুভূমির মতো নিঃস্ব হয়ে গেল। সহসা এক জোর হাওয়া বইতে শুরু করে। তারপর সব শান্ত। শুধু শোনা যায় বড় মামার ক্রন্দন, আর দেখা যায় বাড়ির দাওয়ায় পড়ে থাকা অশোকের বড় মামির নিথর বিভৎস মৃতদেহটা। এতক্ষণ শুনছিলেন অতৃপ্ত কুসুমপুর। রচনা প্রিয়াঙ্কা অধিকারী। গল্পের নাট্যরূপ HOS প্রোডাকশনস। অশোকের চরিত্রে রাজ, অশোকের মায়ের ভূমিকায় লিলি, দিদিমা সংহিতা, রতন শুভম, শঙ্কর প্রসূন, উর্মিলা দিশারি, লবঙ্গ রাজনন্দিনী, গারোয়ান আমি দেবাদ্রি। পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে দেবাদ্রি ও অপেক্ষা। ধ্বনি পরিকল্পনা ও আবহে দেবদত্ত। পোস্টার ডিজাইনে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া। ধন্যবাদ।